মাস্টার মশাই, কবি কৌশিক সেনগুপ্ত। সূর্যঘড়ি বলছে ভোর 6টা। 6টায় ঘড়ির কাঁটা যেমন সোজা, তেমন শির দ্বারা সোজা করে চিলেকোঠার ঘরে এসে বসলেন সমর রায়চৌধুরী। 70 পেরিয়ে যাওয়া মানুষটা সাদা ধুতি পাঞ্জাবি, একরাশ কাশ ফুলের মতো চুল নিয়ে আজও রঙিন। টেবিলের ওপারে বসে অরণ্য। হাতে খড়ি থেকে আজ ক্লাস 9 পর্যন্ত সপ্তাহে 5 দিন সকালে সমর এই বাড়িতে। তমাল পেশায় উকিল, বেশ নামডাক। তারও পড়াশুনো এই মাস্টারমশাইয়ের কাছেই। সব বিষয় মাস্টারমশাই একাই সামলে দেন। রোদ্দুরের সাথে সূর্যের যা সম্পর্ক, মাস্টারমশাইয়ের সাথে তার ছাত্রেরও তাই। হাতের লেখা থেকে ব্যাকরণ কৌমুদি, টেন্স, জিওমেট্রি এক্সট্রা, নিউটনের থার্ড ল, এমনকি ফটোসিনথেসিস থেকে পানিপথের যুদ্ধ, মৌসুমী বায়ু, সবটাই সমর অরণ্যকে পড়ান। অরণ্য বড় হচ্ছে, আর কেন যেন বিশেষভাবে তার বৃত্ত বাংলাকে ঘিরে। মাস্টারমশাই তার ঝোলা থেকে যত বই বার করে দিয়ে বলতেন, অরণ্য পড়ো পড়ো। বাংলা সাহিত্যে অমৃত ভান্ডারের শেষ নেই। সেই ছেলে অমৃত পান করে চলেছে মন প্রাণ দিয়ে। তবে যে নিজের থেকে লিখে চলে কবিতার পাণ্ডুলিপি, এই বিষয়ে বাংলা সাহিত্যের ইতিহাস করে ফেলেছে। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, সময় যাচ্ছে, আর অরণ্য শ্রাবণের মুখ দেখছে। 9ম শ্রেণীর রেজাল্ট বের হলো। বাংলা বিষয়ের নম্বরটায় একমাত্র জল করছে, আর বাকিগুলো। তমাল খুব চিন্তিত হয়ে পড়লেন। একমাত্র ছেলের ভবিষ্যৎ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কমপক্ষে ব্যারিস্টার হতেও তো ওই বিষয়ের কোনো প্রয়োজন নেই। সেদিন সকালে সমর পড়াচ্ছেন, তার সামনে খোলা শ্রীকৃষ্ণ কীর্তন। গরম চায়ে ধোয়া ওঠা দেখছে দুটো বিস্কুট। তমাল এসে অরণ্যকে বের করে সমরকে বললেন, কিছু মনে করবেন না স্যার, আমি ছেলেকে কবি করব না। আপনি তো জানেন যা কম্পিটিশন। সমর কিছু বলতে চেষ্টা করেন, কিন্তু বলতে পারেন না। শুধু বলেন, তমাল, তোমার ছেলের যা গুণ, আমি তো দেখছি আগামীর উঠে দাঁড়ান। আর বলেন, ওর জন্য মাস্টার দেখে নিও। এত সংক্ষিপ্ত কথার মধ্যে এতদিনের সম্পর্ক ছেদ হয়ে যাবে তমাল ভাবেননি। শুধু সমর তার অরণ্যকে ডাকলেন, বুকের কাছে টেনে বিড়বিড় করে কি বললেন, তারপর বেরিয়ে গেলেন। চায়ের কাপের থেকে তখন আর ধোয়া উঠল না। চিলেকোঠার ছাদ থেকে অরণ্য দেখছে, তার সূর্য পশ্চিম আকাশে পা বাড়িয়েছে। সমর হাঁটছেন আর দেখছেন আকাশের মুখ ভার। কোথা থেকে মেঘের দল আড্ডা মারতে বসেছে আকাশের ওই বারান্দায়। বৃষ্টি আনার মতো এদের বুক গভীর নয়। দু একটা মেঘ বালিকাকে টিপ্পনি কেটেই দৌড় লাগাবে। সমর দরদর করে ঘামছেন। ঘরে ঢুকে পাখা চালিয়ে ধক করে বসে পড়েন, আর দেওয়ালে ঝোলানো বিদ্যাসাগর মশাইয়ের ছবি দেখে টুকরে কেঁদে উঠেছিলেন। মায়ের মৃত্যুর পর এই প্রথম। সূর্য ঘড়ির বয়স বাড়ছে, কিন্তু সে তো থামতে জানে না। আর কোনোদিনও বড় বাড়ির ছেলেদের সমর পড়াননি। পেনশনের কটা টাকা আর সামনের বঙ্কিমপল্লীর উদ্বাস্তু কলোনির কটার বাচ্চাকে নিয়েই তার সংসার। ওদের বাবা কোনোদিন এসে বলে না, মাস্টারমশাই, আমার ছেলে অমুক হবে, তমুক। মাঝে একবারও অরণ্য আর তমালের সাথে দেখা হয়নি তা নয়। তারপর অনেক বছর শীত পেরিয়ে গেলেও বসন্ত আসেনি। সেদিনের আকাশে শ্রাবণের মেঘ, খুব বৃষ্টি পড়ছে, পায়ের তলায় জল থই থই। বৃষ্টি পড়লেই ঘর থেকে বাইরে সমরের পা। বৃষ্টির দিন বের হলেই সমর দেখে রাস্তার পাশের বাড়ি থেকে কোনো ছেলে মেয়ে কাগজের নৌকো ভাসাচ্ছে কিনা। এই সময় কে যেন পেছন থেকে ডাকলো, স্যার। সমর ঘুরে তাকালেন, দেখলেন জল পেরিয়ে কজন ছেলে হন্তদন্ত হয়ে আসছে। একজন বলছে, অরণ্যের বাড়ি যাচ্ছেন। সমর কি উত্তর দেবে তা ভাবতে ভাবতে আরেকজন বলল, আজ দুপুরে গলায় দড়ি দিয়ে। বাকি কথাটা সমরের কানে আসেনি। একটা বড় গাড়ি সমরকে জল ছিটিয়ে চলে যায়। সেই চিলেকোঠার ঘর। দেওয়াল জুড়ে আলমারিতে চাঁদের পাহাড়, আমাটির ভেপুর, উপেন্দ্র কিশোর রাজকাহিনী, বুক ভরা কান্না। তমাল হুহু করে কেঁদে উঠল। তমাল বলল, ও আপনাকে একটা চিঠি লিখে গেছে। সমরের মুঠোয় ধরা
তার অরণ্যের শেষ চিঠি। ঘর ভর্তি মানুষ, পুলিশ, সাদা চাদরে ঢাকা শুয়ে আছে অরণ্য। সমর কি করবে? প্রণাম করবে, নাকি চুপ করে দাঁড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলবে মানুষ হও? সমর বিড়বিড় করে বলছে, আমার কি সেটা মনে আসছে না। দেখছে চিলেকোঠার ঘরে ভিজে বাতাসে ক্যালেন্ডারের একটা দিন, 29শে জুলাই, বিদ্যাসাগরের মৃত্যুদিন। ধন্যবাদ।